মির্জা সাদনান শাহরিয়ারকে বিয়ে করতে না চাওয়ার কারণ কি? বয়সের ডিফারেন্স? লম্বাটে বলিষ্ঠ সুপুরুষ সাদনান সাহারিয়ারের প্রশ্নে অষ্টাদশী কন্যা প্রিয়তার মুখের বুলি ফুরিয়ে এলো। এই প্রশ্নের উত্তর কি দেবে, কোনো জবাব খুঁজে পেল না। এমনিতেই এই সুদর্শন পুরুষ সাদনান ভাইকে জমের মতো ভয় পায় অষ্টাদশী কন্যা প্রিয়তা, সেখানে আজ এই পুরুষকে বিয়ে করতে হবে। ভাবতেই প্রিয়তার গলা শুকিয়ে এলো। সাদনান প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জবাবের আশায়, কিন্তু মেয়েটা কোনো কথা বলছে না। সাদনান বিরক্ত হলো। মেয়েটা তাকে বিয়ে করতে রাজি নয় এমন একটা গুঞ্জন কানে আসছে, আর তাই তার দাদা জাফর মির্জা একান্তই মেয়েটার সাথে কথা বলতে পাঠিয়েছেন। সাদনানের বিরক্তি মাত্রা ছাড়ালো এবার। নিজের গম্ভীরতা বজায় রেখে রাশবাড়ি কণ্ঠে জানালো, দাদাজান, তোমার সাথে একান্তই আমাকে তোমার মতামত জানাতে পাঠিয়েছি। আমি যাচ্ছি। হয়তো কিছু সময় ব্যবধানে বিয়ের কাজ শুরু হবে। সাদনান এক সেকেন্ড দেরি না করে নিজের গায়ের সফেদ রঙের পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে কনুইয়ের ওপর রাখতে রাখতে রুম হতে বেরিয়ে এলো। সাদনান বেরিয়ে যাওয়ার সাথে সাথে শফিক সওদাগর, আয়না, আয়ান সহ পেছনে পেছনে রুমে প্রবেশ করে। প্রিয়তা তাদের দেখে এগিয়ে এলো। শফিক সওদাগর কিছু বলার আগেই প্রিয়তা মিনমিন করে বলল, আমি সাদনান ভাইকে বিয়ে করব না বাবা। বিয়ের বধূ সাজে সজ্জিত প্রিয়তার কাতর কণ্ঠে বলা কথায় শফিক সওদাগর পাত্তা দিল না। যদিও ভুলটা ওনার নিজেরই, কিন্তু এখন সেটা ভেবে মেয়ের জীবন তো আর অভিশপ্ত করতে পারে না। একটা মেয়ের বিয়ের দিন বর না আসার মতো জঘন্য এই ঘটনাটা যে তার মেয়ের জীবনে নরক করে দিতে দ্বিতীয়বার ভাববে না এই সমাজ। যদিও সমাজের ভয় তিনি করে না, তবুও সব দিক বিবেচনা করে এখন বিয়েটা দিয়ে দেওয়াই উত্তম মনে করেন। তাই নিচের কণ্ঠে গম্ভীর রেখে বলে উঠল, আমি তোমার মতামত জানতে আসিনি। আমি আমার ডিসিশন আগেই জানিয়েছি। একটু পরে বিয়ে পড়ানো হবে। কথাগুলো শেষ করেই শফিক সওদাগর প্রিয়তার রুম হতে বেরিয়ে এলো। আয়ান আয়না বোনের পাশেই দাঁড়িয়ে আছে, তাদেরও কিছু করার নেই। আয়না বাবার পেছনে পেছনে চলে গেল। আয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আধুরে কণ্ঠে বলল, রাজি হয়ে যাব না। আমার বাবা মা সন্তানের খারাপ চায় না। আর তুই একবার বাবার সামনে কথা বল। আয়ানের কথাগুলো প্রিয়তা মন দিয়ে শুনল। সত্যি তো, পাত্র আসেনি বিয়ে করতে, এটা পুরো গ্রাম ছড়িয়ে গিয়েছে। এখন যদি বিয়ে না হয়, এই গ্রামের লোক তার জীবন ফুল থেকে কাটাতে পরিণত করতে এক দণ্ড ভাববে না। প্রিয়তার ভাবনার মাঝেই আয়ান চলে গেল, আর দরজা খোলার সাথে সাথেই হুমড়ি খেয়ে রুমে প্রবেশ করলো সবাই। অতঃপর শুরু হলো গ্রামের মানুষের জাতিগত স্বভাব কানাঘুষা করা। একবার পালিয়েছে, কিন্তু দেখো মেয়েটার কি ভাগ্য। চেয়ারম্যান নিজে তার নাতির জন্য প্রস্তাব রেখেছে। একেই বলে কপাল। এমন অনেক কথা প্রিয়তার কানে এলো, তবে প্রিয়তা কারোর কথায় কান দিল না। তার মনে অন্য প্রশ্ন ঘুরছে, কবির খান কেন বিয়ে করতে এলো না। কালাম খান শফিক সওদাগরের কাছে হাত জোর করে ক্ষমা চাইল ছেলের এমন কর্মে। নিজের ছেলের প্রতি অঢেল রাগ হচ্ছে। এমন একটা জঘন্য কাজ কি করে তার ছেলে করতে পারে ভেবে পেল না। আগে যদি বলতো তাহলে সে এমন কিছু করত, নিশ্চয়ই এত দূর অব্দি এগোতো না। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি, ছেলের অবহেলা হবে ভেবে নিজের যৌবন শেষ করে দিল। আর আজ সেই ছেলেই তাকে কি একটা লজ্জাজনক অধ্যায় ফেলে দিয়ে চলে গেল। এই জীবনে কি আর শফিক সওদাগরের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তিনি? শফিক সওদাগর কালাম খানকে নরম স্বরে বোঝালো, অনেকটা সময় নিয়ে, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কালাম খান তবুও বারবার ক্ষমা চান। বিয়ে পড়ানো হলে বউ নিয়ে যাওয়ার জন্য জাফর মির্জা তাগাদা দিল। সন্ধ্যা গড়িয়ে অনেকটা রাত হয়ে এলো যে। সাদনানের কাকা মুজিফুর মির্জার বন্ধু কালাম খান, স্ত্রী নেই, এক সন্তান কবির খান। পড়ালেখার পাঠ চুকিয়ে বর্তমানে শহরের বেশ নামকরা একটা ভার্সিটির লেকচারার হিসাবে রয়েছেন। ছেলের জন্য গ্রামের সহজ সরল মেয়ে চাইছিল পুত্রবধূ রূপে। ব্যাপারটা মফিজুল মির্জাকে জানালে তিনি প্রিয়তার কথা জানান। শফিক সওদাগরের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করে কালাম খান প্রিয়তাকে পছন্দ করে রাজি হয়, কিন্তু ছেলের পছন্দের কথা না জেনেই কথা দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে নেয়।
বিয়ের সপ্তাহ আগে অবশ্য কবিরকে তিনি প্রিয়তার সাথে দেখা করতে বলেছে, তবে কবির না করে দিয়েছে, জানিয়েছে বাবার পছন্দই তার পছন্দ। কিন্তু বিয়ের দিন সকাল 10:30টার দিকে কবির খান হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। এদিকে ব্যাপার খুব দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ে বর আসবে না। শফিক সওদাগরের বড় মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা ব্যাপারটা জানাজানি হওয়ার পর জাফর মির্জা নিজের ছোট নাতি সাদনান শাহরিরের জন্য প্রস্তাব রাখে। শফিক সওদাগর যেন অন্ধকারের মাঝে একটু আলোর দেখা পেলেন। তিনি অবাক হয়েছিল, বিস্ময় নিয়ে কিছু বলতে পারছিল না। বড় মেয়েকে মির্জা বাড়ি বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে এসব কখনো ভাবেনি, অবশ্য ভাবার কথাও নয়। সাদনানের বয়স যেমন তেমনি নিজের নামধাম। শুনেছেন এবার এমপি নির্বাচনেও সাদনান দাঁড়াবে, জয় তো নিশ্চিত হবে। ছেলেটার মাঝে বিশেষ গুণ রয়েছে, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। বরাবরই প্রিয়তা রাজনীতি পছন্দ করে না, অথচ ভাগ্য আজ তাকে এক নেতার বউ বানিয়ে দিল। এই তো একটু আগেই বিয়ে হয়েছে তাদের। প্রিয়তা বসে আছে সোফায় সাদনানের পাশে। সাদনান গুরু গম্ভীর, কোনো প্রতিক্রিয়া তার মাঝে নেই। আপাতত কিছু মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বিদায় এত কেন বিষাদ, এত কেন কষ্ট? বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে প্রিয়তার। প্রিয়তার মা মিতা সওদাগর কেঁদে কেটে নাজেহাল অবস্থা। ছোট মেয়ে তার ভীষণ আদুরে। বিদায় দিতে দিতে রাত হয়ে এলো। যেহেতু বিয়েটা হঠাৎ করেই হয়েছে, তাই কোনো আত্মীয় সাদনানের নেই। যা আছে সব পরিবারের। রাহাত, আয়না, আজম মির্জা, আম্বিয়া মির্জা, মাইশা, সুফিয়া বেগম আর সাদনানের ফুপি, তারা সবাই একটা গাড়িতে গেল। আর সাদনান নিজের গাড়ি নিয়ে, সাথে রয়েছে তার ছেলে পুলে বাইক নিয়ে। সারা সাদনানের গাড়িতে যাবে, কিন্তু মেয়েটার মন অন্য কিছু চাচ্ছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান সারার দিকে ভ্রু কুঁচকে বলল, উঠে বসো। তুই যা, আমি না হয় স্যার। মাঝে রাহান কোথা থেকে এসে ফোরন কেটে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, তবে সাদনানের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলো না। সাদনান বোনের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমার বোন আমি ঠিক সময় বাড়ি দেখতে চাই। চোখের পলকে সাদনান গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই করে চলে গেল। তার পেছনে পেছনে বাইকগুলো গেল। রাহান সারার দিকে তাকিয়ে একবার শুকনো ঢোক গিলে নিল। এই মেয়ে আস্ত একটা মায়ার সাগর, যে সাগর অতল গভীরে রাহান ডুবে আছে, যা থেকে হয়তো কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি? ফার্স্ট কোনো কমেন্ট নয়, তাড়াতাড়ি উঠে বস। সারাও তাই করলো। রাহান বাইক স্টার্ট দেওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলল, ধরে বস, রাস্তা ভালো নয়। কিছু হলে তোর ভাইয়েরা আর বাপ আমাকে শেষ করতে দ্বিতীয়বার ভাববে না। সারা রায়হানের কথা শুনে ফিক করে হেসে দিল। রাহান বাইকের মিররে সেটা দেখে নিজের বুকের বাঁ পাশে ডান হাতটা রেখে মনে মনে বলল, এভাবে হাসে না প্লিজ, আমার বুকে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। বিয়েটা হঠাৎ হওয়াতে বাড়িতে তেমন লোকজন নেই, যা আছে নিজেদের লোক। সাদনানের মা সালেহা বেগম সব নিয়ম কানুন শেষ একটা শাড়ি মাইশার হাতে দিয়ে প্রিয়তাকে বিয়ের ড্রেস চেঞ্জ করে এটা পরিয়ে সাদনানের রুমে নিয়ে যেতে বলল। মাইশা শাড়ি নিয়ে রুমে এসে দেখলো প্রিয়তা আয়নাকে জড়িয়ে ধরে বসে আছে। মাইশা নিজেও এসে বসলো। টুকটাক কথা বলে শাড়িটা রেখে গেল। আয়নাকে অবশ্য বলে দিয়েছে শাড়িটা পরিয়ে দিতে, কিন্তু আয়নাকে রাহাত ডাকছে। আয়নার আর রাহাতের 2 বছরের বাচ্চা ইনিয়া কান্না করছে, তাই আয়না হন্তদন্ত হয়ে ছুটে গেল। শাড়ি সেভাবেই পরে রইল। প্রিয়তা শাড়ির দিকে তাকিয়ে আছে। গায়ে ভারী একটা শাড়ি, মাথায় চমৎকার একটা দোপাট্টা, মুখে রয়েছে কৃত্রিম সাজ। এত সবে প্রিয়তার অবস্থা করুন। ফ্রেশ হতে পারলে হয়তো ভালো লাগতো। কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তা বিছানার ওপর রাখা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে রইল সেখানে। এদিকে হাতে শাড়িও রাখতে ভুলে বসে। যতক্ষণ কথাটা মাথায় আসছে ততক্ষণে শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছে। রুম হতে হঠাৎই পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো প্রিয়তার। বুঝতে 1 সেকেন্ড সময় লাগলো না সাদনান ভাই রুমে আসছে। সাদনান ফোনে কারোর সাথে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। এক হাতে গায়ে থাকা পাঞ্জাবিটার বোতাম খুলতে খুলতে পুরো রুমে একবার নজর বুলিয়ে নিল। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে আসে।
পরপরই ওয়াশরুম হতে পানি পড়ার শব্দ বুঝতে পারছে। প্রিয়তা ওয়াশরুমে রয়েছে, কিন্তু এত রাতে মেয়েটা করছেটা কি? সাদনান অত শত চিন্তা বাদ দিয়ে ফোনের ওপাশের ব্যক্তিটাকে পরে এটা নিয়ে কথা বলছি বলেই ফোনের লাইন কেটে ফোন সেন্টার টেবিলে রেখে ওয়াশরুমের দরজায় খটখট শব্দ করে জিজ্ঞেস করলো, এত রাতে তুমি শাওয়ার নিচ্ছ? প্রিয়তার সাদনানের কণ্ঠ শুনে জান বেরিয়ে আসার জোগাড়। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ সময় নিয়ে অপরাধী কণ্ঠে জানালো, শাড়ি ভিজে গিয়েছে। সাদনান দরজা হতে সরে দাঁড়ালো। সাদনান প্রিয়তার কথা ঠিক মানে বোঝে না। শাওয়ার নিয়েছে, শাড়ি তো ভিজবেই, এখন শুকনো কাপড় পরলেই তো হয়। তবে সাদনান মুখে জিজ্ঞেস করলো, আর কিছু নেই? একটা নিয়ে এসেছিলাম, সেটাই ভিজে গিয়েছে। তুমি বেরিয়ে এসো, আমি মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে আসি। সাদনান কথাগুলো বলে রুম হতে বেরিয়ে গেল। প্রিয়তা ভেজা শাড়ি পরে সেভাবেই বেরিয়ে এলো। পুরো রুম পানি ভিজে জপজপে হয়ে যেতে লাগলো। সাদনান একটা ছাই রঙের শাড়ি হাতে রুমে প্রবেশ করতেই বিরক্তে কপালে ভাঁজ পড়ে। ভরাট কণ্ঠে গুরু গম্ভীর স্বরে বলল, এটা নিয়ে পড়ে এসো। সাদনান কথা শেষে শাড়িটা নিয়ে এগিয়ে আসে। প্রিয়তা সাদনানের পায়ের দিকে তাকিয়ে ঠাহুর করতে পারে। প্রিয়তা একটু পিছিয়ে গেল। সাদনান প্রিয়তাকে পিছিয়ে যেতে দেখে নিজের পাজরা স্থির করে, ভ্রু কুঁচকে নেয়। আর প্রিয়তা কি বলবে খুঁজে পেল না। সে তো শাড়ি পরতে পারে না, তাই অসহায় চোখে একবার সাদনানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে মিনমিন করে জানালো, আমি শাড়ি পরতে পারি না। সাদনান ফোঁস করে শ্বাস ফেলে, তবে পরক্ষণেই কিছু ভেবে শুকনো ঢোক গিলে। প্রিয়তার ভেজা শাড়িতে মেলি ভাঁজগুলো সব স্পষ্ট, তবে সাদনানের মনে হচ্ছে তার সামনে একটা চকলেটের প্যাকেট দাঁড়িয়ে, যার চকলেট এর চেয়ে প্যাকেটটা বেশি বড় হয়। প্রিয়তার গায়ের শাড়িটা ততটাই ভারী নয়, তবে চিকন পাতলা দেহখানার জন্য শাড়িটা ভারী মনে হলো সাদনানের নিকট। নিজের সদ্য বিয়ে করা স্ত্রী এমন রূপ যে কোনো পুরুষকে টানবে। নিজের পুরুষালী সত্তা দমন করে সাদনান পাশের দেয়ালে থাকা বোর্ডে সুইচ টিপে লাইট অফ করে। প্রিয়তা চমকে ওঠে, তড়িঘড়ি করে ভীতু স্বরে বলল, লাইট বন্ধ করলেন কেন সাদনান ভাই? সাদনান প্রিয়তার কথা শুনে বিড়বিড় করে বলল, স্টুপিড। প্রিয়তার কান অব্দি কথাটা পৌঁছালো না। পৌঁছাবে কি করে? মেয়ে তো ভয়ে লজ্জায় অস্বস্তি, মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। সাদনান প্রিয়তার থেকে গুনে গুনে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে নিজের হাতে থাকা ব্লাউজ আর প্রয়োজনীয় সব প্রিয়তার হাতটা টেনে ধরে প্রিয়তাকে দিল। শুধু শাড়িটা নিজের হাতে রাখলো। আমি চাই না তুমি আমার সামনে অস্বস্তি বোধ করো। আমি চাই তুমি আমার সামনে স্ত্রী রূপে লজ্জা পাও। আর যেদিন তুমি আমার সামনে প্রথম লজ্জা পাবে, সেদিন আমি নিজের হাতে পরানো এই শাড়ি নিজের হাতে খুলে নেব। সাদনানের ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে প্রিয়তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোনোর জোগাড়। অন্ধকারের মাঝে আবছা আলোয় সাদনান দেখতে পেল প্রিয়তার চোখ জোড়া বেশ টান টান করে তাকিয়ে তারই দিকে। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে হাসলো বোধহয়, যা প্রিয়তার চোখে ধরা পড়ে না। পড়বে কি করে? সে তো লজ্জায় আবার দৃষ্টি আগের ন্যায় নত করে নিয়েছে। সাদনান উল্টো ঘুরে দাঁড়িয়ে এক হাত কোমরে আরেক হাত মাথার পেছনে রেখে তাগেদা দিয়ে বলল, ফার্স্ট ভেজা কাপড় চেঞ্জ করো। প্রিয়তা কাপা কাপা হাতে তাই করে। আর বাইরে থেকে ব্যালকনি দিয়ে আসা অল্প আলোর কারণে সেটা প্রিয়তার ওপর পড়ে, যার ফলে প্রিয়তার ছায়াটা না চাইতেও সাদনানের নজরে আসে পাশের পর্দাটায়। সাদনান ধপ করে চোখ বন্ধ করে নিল। সে চায় না এখন এমনি কিছু হয়। তাহলে বারবার কেন মেয়েটা তাকে উস্কে দিচ্ছে? সে তো পুরুষ, সেখানে নিজের বিয়ে করা স্ত্রী এমন অবস্থায় নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টসাধ্য এই মেয়ে কি সেটা জানে? সাদনানের ভাবনার মাঝেই প্রিয়তার বার কয়েক মিনমিন করে ডাকলো সাদনানকে। শেষমেশ না পেরে সামান্য জোরেই ডাকলো, সাদনান ভাই। সাদনান চমকালো, পেছনে ফিরে বলল। প্রিয়তা নিজের 2 হাত সামনে দিয়ে রেখেছে। সাদনান ঠোঁট এলিয়ে হাসলো, তবে এর পর মুহূর্তে কি হবে ভেবে হাসি বিলীন হয়ে ঠোঁটের কার্নিশ হতে নিজের হাতের শাড়ি ভাঁজ খুলে এগিয়ে গিয়ে হাতের শাড়ির আঁচলটা গুজে দিল প্রিয়তার কোমরে। সাদনানের হাতের স্পর্শে কেঁপে উঠল প্রিয়তার সর্বাঙ্গ। সাদনান সেটা ঠিক বুঝতে পারল, তবে নিজেকে শক্ত করে প্রিয়তা থেকে যথেষ্ট দূরে দাঁড়িয়ে শাড়িটা পেঁচিয়ে নিল প্রিয়তার কোমরে।
বলিষ্ঠ পুরুষ সাদনানের বুকে প্রিয়তার শরীরটা স্পর্শ পেল। সাদনান কুচিগুলো সেগুলো প্রিয়তার হাতে দিল। প্রিয়তা কাঁপা কাঁপা হাতে সেগুলো কোনো রকম গুজে নিল। সাদনান নিচে বসে প্রিয়তার কুচিগুলো ঠিক করে উঠে দাঁড়িয়ে চট করে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা সেভাবে থেকেই এগিয়ে গিয়ে লাইট অন করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগলো। বেশ ভালোই লাগছে, তবে আঁচলটা বেশ লম্বা হয়েছে। প্রিয়তা ভেজা কাপড়গুলো ফ্লোরে। প্রিয়তা আশেপাশে কোনো ঝুড়ি আছে কি না দেখে নিল। না, কিছু নেই। প্রিয়তা ভাবলো সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সেগুলো ধুয়ে নেবে, কিন্তু প্রিয়তার ভাবনায় এক বালতি পানি ঢেলে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে অর্ধনগ্ন সাদনান বেরিয়ে এলো। কোমরে একটা হালকা গোলাপি রঙের তাওয়াল পেঁচিয়ে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে রইল। মূলত বেহায়া চোখ জোড়া প্রিয়তাকে দৃষ্টি সরিয়ে নিতে দিল না। উদম শরীরে বুকের ঘন কালো পশমগুলো মারাত্মক সুন্দর দেখতে লাগছে প্রিয়তার নিকট। সাদনান প্রিয়তাকে এভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখা শেষ হলে ব্যালকনি থেকে টাওয়াল এনে চুলগুলো মুছে নাও। কথাটা বলতে বলতে সাদনান প্রিয়তার ভেজা কাপড়গুলো হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা বোধগম্য হচ্ছে না। ব্যাপারটা বুঝতে প্রিয়তার ঠিক কত সময় লাগলো প্রিয়তা জানে না, তবে সাদনান ভাই তার কাপড় ধুতে নিয়েছে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। কোথায় ভেবেছে বিয়ের পর হয়তো সাদনান ভাই তার সাথে ঠিক করে কথাও বলবে না, সেখানে এত সব যেন প্রিয়তার স্বপ্ন মনে হচ্ছে। রাত আনুমানিক 10:30টার মতো বাজে। কবির খান সওদাগর বাড়ি এসে পৌঁছালো। কালাম খানও আজ সওদাগর বাড়ি রয়েছে। তিনি ছেলেকে দেখে রেগে গেল, তবে শফিক সওদাগর কালাম খানকে বুঝিয়ে সুজিয়ে রুমে পাঠিয়ে দিল। আর মিতা সওদাগর আগে কবিরকে ফ্রেশ হতে বলল। কবির তাই করলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এর মধ্যে কবির ঠিক আন্দাজ করতে পারলো বিয়েটা তাহলে সত্যি হয়েছে মির্জা সাদনান শাহরিয়ারের সাথে। আর তাকেও যে মিথ্যা খবর দিয়ে এখান থেকে খুব দক্ষতার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারে, তবে সে বিষয়টা কারোর সাথেই শেয়ার করলো না। কবির শফিক সওদাগরকে অনুতপ্ত স্বরে বলল, আমি সত্যি লজ্জিত, তবে জরুরি কিছু কাজ থাকে আমাকে সকালে চট্টগ্রাম যেতে হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত আঙ্কেল। শফিক সওদাগর কবিরের কথায় জানালো, দেখো বাবা, যা হয়েছে ভুলে যাও। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সাদনান সকালে ঘুম থেকে উঠে নিজের বুকের ওপর বউয়ের অস্তিত্ব টের পেল। এক ছিলতে হাসি ঠোঁটের কোণে ফুটে ওঠে। নিজের মাথাটা সামান্য উঁচু করে প্রিয়তার মাথার চুলের ভাঁজে নিজের অধৈর্যরা ছুঁয়ে দিল। নিজের ওপর থেকে সরিয়ে প্রিয়তাকে নিজের একটা বাহুর ওপর রেখে একপাশে ফিরে শুয়ে প্রিয়তার মুখের ওপর থেকে সাবধানের সহিত এলোমেলো হয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে অপলক তাকিয়ে রইল বউয়ের মুখ পানে। গোলগাল ছোট্ট মুখটা ঘুমন্ত অবস্থায় দারুণ মায়াবী লাগছে দেখতে। সাদনান একবার বউয়ের কপালে আলতো করে নিজের অধৈর্যরা ছুঁয়ে দিল। প্রিয়তা নড়ে চড়ে ওঠে। সাদনান চুপ করে তাকিয়ে থাকে। এর মধ্যে হঠাৎ সাদনানের ফোনটা বেজে উঠল। সাদনান তড়িগড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে সাইড বাটনে চাপে। অতঃপর আলগোছে প্রিয়তাকে বালিশে শুয়ে নিজে বিছানা ছেড়ে নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল। ফোনে অনেকটা সময় কথা বলে সাদনান রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। সকাল 7:30 বাজে তখন। সাদনান ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে গিয়ে প্রিয়তার ললাটে ফের ওষ্ঠদায় ছুঁয়ে দিল। নিজের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে বিড়বিড় করে বলল, দ্রুত ফিরে আসার চেষ্টা করবে, ভিন্ন কিছু দেখার অপেক্ষা। কথা শেষ সাদনান মুচকি হেসে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সাদনান আর জাফর মির্জা বাড়ি নেই। সেই সকালে দাদা নাতি কোথায় বেরিয়েছে, হয়তো কোনো জরুরি কাজে। সামনে ইলেকশন। প্রিয়তা বিকেলটা আয়না, মাইশা আর ইনিয়ার সাথে কেটে গেল। বেলা 11টা নাগাদ আবার আয়ান বোনকে দেখতে এসেছিল। প্রিয়তা তখন ভীষণ খুশি হয়েছিল। পরক্ষণেই ভাই চলে যাওয়া মনও খারাপ হয়েছিল। তবে বড় বোন সাথে রয়েছে আর বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, তাই যত দ্রুত সম্ভব সবাইকে আপন ভেবে সংসারে মন দেওয়া শ্রেয়। এমনটাই আম্বিয়া মির্জা উপদেশ দিয়েছে প্রিয়তাকে। প্রিয়তা শুধু চুপচাপ শুনে গিয়েছে। হয়তো সত্যি। রাতে রান্না প্রিয়তা শাশুড়ির হাতে হাতে গিয়ে সাহায্য করলো। আয়না নিজের মেয়েকে দেখছে। প্রিয়তা অবশ্য পরে সালেহা বেগম আর সুফিয়া বেগম ঠেলাঠেলিতে রান্নাঘর থেকে নিজের ঘরে এলো বাধ্য হয়ে।
প্রিয়তা রুমে আসার পর কি মনে করে আলমারি খুলে সেখান থেকে একটা ট্রাউজার, একটা নীল রঙের গেঞ্জি নামিয়ে বিছানায় রেখে দিয়ে নিজে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। বেশ অনেকটা সময় পর একটা গাড়ি এলো বাড়িতে। আদনানের ব্যালকনিতে হতে বাড়ির গেট একদম বরাবর হওয়ায় প্রিয়তার নজরে এলো। সাদনান গাড়ি থেকে নেমে দারোয়ানের হাতে চাবি দিয়ে একবার নিজের রুমের ব্যালকনির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতঃপর জাফর মির্জাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো। প্রিয়তা সাদনানকে এদিকে তাকাতে দেখে ভাবুক হলো। মানুষটা বড্ড রহস্যময়। প্রিয়তা ব্যালকনি থেকে রুমে আসার সঙ্গে সঙ্গে সাদনান রুমে এসে দরজা আটকে নিজের গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে কৌতূহলী নিয়ে বলল, মনে হচ্ছে আমায় মিস করছিলে ব্যালকনিতে দাঁড়িয়ে। প্রিয়তা ভ্যাবাচাকা খেলো। প্রিয়তা যতটুকু জানে বা এত বছর ধরে যেমনটা দেখে আসছে আর আজ দুদিন ধরে যে সাদনান ভাইকে দেখছে, তার মধ্যে আগের সাদনান ভাই আর এখনকার সাদনান ভাইয়ের একদমই মিল নেই। স্বভাবসুলভ সাদনান গম্ভীর, খুব কম কথা বলে আর ভীষণ রাগী। সেখানে এমন মানুষটাই এই স্বাভাবিক আচরণ প্রিয়তার নিকট বড়ই অবাক আর অস্বাভাবিক লাগছে। তবে নিজের স্বভাব আর সাদনান ভাইয়ের সাথে কোনো অস্বাভাবিক কথাবার্তা কখনো না হওয়ায় এভাবেও চুপ রইল প্রিয়তা। সাদনান ততক্ষণে নিজের গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে ড্রেসের জন্য কাবার্ডের দিকে যাওয়ার জন্য অগ্রসর হতেই নজর পড়ে বিছানার কাপড় নামিয়ে রাখা দেখে বলল, বাহ, এখন থেকে স্বামীর যত্ন আত্তি করতে শুরু করে দিয়েছো। আই এম ইমপ্রেসড। সাদনান কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। এই লোকের হয়েছে কি? প্রিয়তা আনমনে বিড়বিড় করে রুম থেকে বেরিয়ে গেল। সরি জান, আমি আর কোনো রিস্ক নিতে পারছি না। আমি আজ বাবার সাথে কথা বলে সব ফাইনাল করব। আয়ানের কথায় ফোনের ওপাশের রমণী বোধহয় হাসলো। আয়ান সেটা ফোনের মধ্যেই ঠাহর করতে পারলো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তুমি হাসছ? আশ্চর্য, এটা মোটেও হাসার সময় না। আমি রোজ রোজ এত আতঙ্কে আর তোমাকে হারানোর ভয় নিয়ে থাকতে পারছি না। মাইশা এবার শব্দ করে হেসে উঠল। আয়ান অন্য সময় হলে হয়তো এই হাসি নিয়ে এক দফা বর্ণনা করত, কবিতা হলে নিজের অনুভূতি প্রকাশ করত, কিন্তু এখন এই হাসিটা তার নিকট নিজের অসহ্য মনে হলো। মেয়েটা হাসছে, এমন একটা সিরিয়াস বিষয় নিয়েও ভাবা যায়? শুনুন, বিয়ের উপযোগী মেয়ে ঘরে থাকলে সম্বন্ধ আসবে, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? আয়ান চুপ করে রইল, তবে মনে মনে ঠিক কি করবে সেটাও স্থির করে। আজ গিয়েছিল আয়ান মির্জা বাড়ি বোনকে দেখতে। মাইশা বাড়ি ছিল না। বাড়িতে আম্বিয়া মির্জার কিছু আত্মীয় এসেছে। মূলত মাইশাকে দেখতে হবে হঠাৎ করেই। আয়ান তখন থেকে অস্থির। আয়ানকে কোনো প্রত্যুত্তর না করে না শুনে মাইশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু বলছেন না কেন? অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। মাইশা ঘড়ি দেখলো, সত্যি রাত অনেক হয়েছে। তাই রোজকার মতো ভালোবাসি বলে আয়ান ফিরতি, আমিও ভালোবাসি বলে ফোন কাটে। আয়ান ফোন রেখে বাবা মায়ের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাত তখন অনেকটা। শফিক সওদাগর নিজের অভ্যাস মোতাবেক রুমে বসে বই পড়ছিল। মিতা সওদাগর তখন ঘুমিয়ে পড়েছে। আয়ান গিয়ে দরজায় নক করতে শফিক সওদাগর ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়। আবার মনে মনে একটু চিন্তিত হয়, এত রাতে ছেলে কেন এসেছে ভেবে। বাবা, আমি বিয়ে করব, কাল মেয়ে দেখতে যাবে। আয়ান রুমে প্রবেশ করে কোনো ভনিতা না করে সোজাসুজি জানিয়ে দিল, কিসব বলছো? মাথা ঠিক আছে? রাত কটা বাজে দেখেছো তুমি? কেন? তুমি আর মা তো এতদিন বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে। আমি তো বনুর বিয়ের পর করবো বলেছি, তাহলে এখন এসব কেন বলছো? শফিক সওদাগর নড়ে চলে বসলো। বই বন্ধ করে চোখের চশমাটা একটু ঠেলে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। শফিক সওদাগর এক পর্যায়ে এসে চুপসে গেল। হ্যাঁ, তা ঠিক, তবে ছেলে এত রাতে কেন এসব নিয়ে পড়েছে? বিয়ে করবে এটা তো সকালেও বলা যেত। তারা কি বারণ করেছে যে বিয়ে করাবে না? তাই রাত বিরাতে এসে তাদের রাজি করানোর চেষ্টা করছে। ততক্ষণে মিতা সওদাগর ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলে আর স্বামীর কথোপকথন শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, সফলও হলো। ছেলের পক্ষ নিয়ে বলল, হ্যাঁ ঠিক, আমরা তো চাই বাবা। বাবা, তোর মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার ছেলের বাবাকে বলে দাও
মফিজুল মির্জার সাথে কথা বলতে, বাকিটা আমি মেসেঞ্জ করে নেব। আয়ান কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে রুম হতে বেরিয়ে এলো। বুকে একবার থুতু দিয়ে মাথা ঘুরিয়ে রুমের ভেতরে একবার উকি দিয়ে দেখলো মিতা সওদাগর হাসি হাসি মুখে শফিক সওদাগরকে কিছু বলছে। আর শফিক সওদাগর অনুভূতিহীন, হয়তো উনি ভাবতে পারেনি ছেলে তার তলে তলে টেম্পু চাচ্ছে। আয়ান বিস্ময় করা হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে নিজেকে বাবা দিয়ে বিড়বিড় করে বলল, সাব্বাস মাহমুদ, আয়ান সওদাগর, সাব্বাস। সারা আর প্রিয়তা দুজনের পরীক্ষা শেষ, ভার্সিটির অ্যাডমিশনের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আজ সারা কোচিংয়ে গেলেও প্রিয়তা এ ব্যাপারে কোনো কথা বলেনি। সুফিয়া বেগম অবশ্য চেয়েছিলেন প্রিয়তা সারার সাথে যায়, কিন্তু শাশুড়ির ওপর দিয়ে কোনো কথা বলতে পারেনি। আম্বিয়া মির্জা বেশ আগেরকার দিনের মানুষ, মেয়েদের লেখাপড়া নিয়ে ওনার বেশ আপত্তি। আয়নাকে বিয়ের পর আর পড়তে দেয়নি। মাইশাকেও বিয়ে দেওয়ার কথা ছোট ছেলেকে বলেছে, কিন্তু মফিজুর মির্জা একমাত্র মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি নয়। মেয়ে যখন পড়ছে পড়ুক না, মেয়েকে তিনি পড়াশোনা করাতে চায় বেশি। প্রিয়তা বোনের কাছে শুনেছে এ নিয়ে মফিজুল মির্জা মায়ের সাথে একটু মন কষাকষি চলছে। আজও সাদনানকে প্রিয়তা ঘুম থেকে উঠে সকালে দেখেনি। রাতেই তো মানুষটা তাকে বুকে নিয়ে ঘুমালো, অথচ সকালেই উধাও। অবশ্য আজ দুপুরে বাড়িতে খাবার খাবে বলে শুনেছে প্রিয়তা। এর কারণ আজ শফিক সওদাগর সহ মিতা সওদাগর এসেছে মির্জা বাড়ি। উদ্দেশ্য জানা নেই, তবে বিয়ে হয়েছে আজ নারিয়র যাওয়ার কথা প্রিয়তার, হয়তো সেই নিমন্ত্রণ করতেই এসেছে। আম্বিয়া মির্জা মনে মনে স্থির করে আজ যদিও যায় তো কাল ফিরে আসার কথা জানিয়ে দেবে। প্রিয়তা বাবা মাকে পেয়ে প্রচুর খুশি, সাথে নিজের বাড়ি যাবে। দুপুরে সাদনান আর জাফর মির্জা সহ সব পুরুষরা বাসায় এলো। সাদনান ফেরার সময় সাথে করে অবশ্য আয়ানকেও নিয়ে এসেছে। রায়হানের মা এতে ভীষণ খুশি। এই খুশির কারণ কি মাইশা জানে? ফুপ্পি নিজের মেয়ে রিধির জন্য আয়ানকে বেশ পছন্দ করেছে। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ, দেশে এলে বিয়ের কথাবার্তা এগুবে এমনটাই তিনি দুই ভাইজির সাথে শেয়ার করেছে। মাইশা কিচ্ছু বলেনি, তবে সারা তখন ফুসফুস করেছে মেয়ে তার অন্য কাউকে ভালোবাসে, আর মা এদিকে মেয়ের বিয়ে ঠিক করেছে। এমনিতে রাহানের মা ভীষণ ভালো মানুষ। স্বামী শহরে থাকে, চাকরি সূত্রে বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে বাবা বাড়িতেই রয়েছে। কখনো এসব নিয়ে কোনো ঝামেলা হয়নি ভাই বা ভাবিদের সাথে। সারা ফুসফুস করার কারণ ছেলে যে এদিকে দামড়া হয়েছে সে খবর আছে, আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক্ষুনি পাত্র নির্ধারণ করে রেখেছে। দুপুরে সবাই খাবার একসাথে খেলো, বড়রা সবাই বৈঠকে বসলো, মেয়েরা সবাই বিদায় নিল। শফিক সওদাগর তক্ষুনি জাফর মির্জার সাথে আয়ানের জন্য মাইশাকে চেয়ে কথাখানা পেরে নিল। মফিজুর গম্ভীর, তবে তিনি কোনো জবাব দিল না, সময় চাইল মেয়ের মতামত নিয়ে জানাবে। সওদাগর বাড়ির সবাই সায় দিল। বিকালের দিকে সওদাগর বাড়ির সবাই চলে গেল, আর সাদনান সন্ধ্যায় প্রিয়তাকে নিয়ে যাবে বলে জানালো। সবাই চলে গেলে প্রিয়তা রুমে এসে নিজের কিছু কাপড় লাগেজে নিল, সাথে সাদনানের জন্যও নিল। সাদনান তখন রুমে এলো, একটু রেস্ট করে আবার বেরোবে। আজ মন্ত্রী ওয়াসিফ দেওয়ানের সাথে সাক্ষাৎ করবে, তিনি ডেকে পাঠিয়েছেন। সাদনান কথাগুলো ভাবতে ভাবতে রুমে এসে প্রিয়তাকে নিজের কাপড় ব্যাগে নিতে দেখে গম্ভীর কণ্ঠে জানালো, আমরা কাল সকালেই চলে আসবো, কাপড় নিতে হবে না। প্রিয়তার হাসি হাসি মুখটা ফাটা বেটুলের ন্যায় চুপসে গেল। কাপড় বের করে আবার সাদনানের গুলো কাভার্ডে আর নিজের গুলো লাগেজে রেখে দিল। সাদনান হঠাৎ কি মনে করে এগিয়ে গেল, কাভার্ড খুলে নিজের কাপড় এক পাশে রাখতে রাখতে বিড়বিড় করে বলল, শুধু ভালোবাসলে হয়, ভালোবাসার যত্ন নিতে হয়, নয়তো ভালোবাসা ফিকে পড়ে। প্রিয় তার কান অবধি কথাগুলো পৌঁছালো না, তবে ভ্রু জোড়া কিঞ্চিত কুচকে এলো। প্রিয়তা বুঝতে পারছে না সাদনান নিজের কাপড় কেন একপাশ করছে, তাই জিজ্ঞেস করলো, আপনি কাপড় একপাশ কেন করেছেন? আমারগুলো এখানে ঠিক আছে। জিজ্ঞেস করেছি, চুপচাপ কাপড় রাখো। প্রিয়তা সাদনানের কথা মুখে মুখ গোমরা করে নিল। এই লোক একটু ভালো করে কথা বলতে পারে না।
প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান নিজে এগিয়ে এসে লাগেজ থেকে কাপড়গুলো কাভারে রাখে। প্রিয়তা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনি যান, রেস্ট করুন, আমি রাখছি। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার মানে তোমার। আমার সবকিছুতে যেমন আমার অধিকার রয়েছে তেমন তোমারও।